তো দেখো বন্ধুরা, এখন আমরা আলোচনা করব তোমার 11, মানে প্রথমে আমাদের যে আলোচনাগুলো ছিল সেগুলো সব 11.1 রিলেটেড যতগুলো তোমার অঙ্ক ছিল সবগুলোর জন্য। এরপর আমরা 11.2 এর জন্য শিখতে যাচ্ছি। এখানে বলছে ত্রিভুজের বাহু দ্বারা ক্ষেত্রফল নির্ণয়। তার মানে কখনো যদি আমাদের দুইটা মানে একটা ত্রিভুজের বাহুগুলো দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে এই যে দেখো, প্রথমে ধরো আমি ধরে নিলাম যে এ কোণের বিপরীত বাহু, মানে এখানে এ কোণের বিপরীত বাহুটাকে আমি ধরে নিচ্ছি ছোট হাতের এ, বাহুর মানটাকে, ঠিক আছে, এখানে 5 সেন্টিমিটার হতে পারে, 6 সেন্টিমিটার হতে পারে, বাট আপাতত ধরে নিচ্ছি এ। আর বি কোণের বিপরীত বাহুকে ধরে নিচ্ছি বি, তারপরে সি কোণের বিপরীত বাহুটাকে ধরে নিচ্ছি আমি ছোট হাতের সি। তাহলে সেক্ষেত্রে এখন আমি যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমার ব্যাপারটা কি দাঁড়াবে, প্রথমে আমার লাগবে এই যে এই ত্রিভুজের পরিসীমাটা। এখন কোনো ত্রিভুজের পরিসীমা কিভাবে বের করে? কোনো ত্রিভুজের পরিসীমা দেখো, এই যে আমি ধরো একটা ত্রিভুজ আকৃতির একটা জমি কিনছি, তাহলে সেই জমির পরিসীমা, সীমানা, পরিসীমা মানে কি সীমানা, সীমানাটা আসলে কতটুকু হয় বলো তো? এই বাহুগুলার যোগফল, কিন্তু দেখতে পাচ্ছ বাহুগুলার যোগফলই হবে কি বলো তোমার এই ত্রিভুজের বা ত্রিভুজ আকৃতির জমিটার সীমানা। তার মানে আমি যদি এই যে ত্রিভুজের বাহুগুলো যদি যোগ করে দিই তাহলেই কিন্তু আমি ত্রিভুজের পরিসীমাটা পেয়ে যাব। এই পরিসীমা দিয়ে আবার কি করব? এই পরিসীমাটাকে 2 দিয়ে ভাগ করব। এই দেখো ত্রিভুজের পরিসীমা 3 বাহুর সমষ্টি, এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমি অর্ধ পরিসীমা পাবো। অর্ধ পরিসীমা হচ্ছে কি? পরিসীমায়ের অর্ধে। তাহলে অর্ধ পরিসীমা দিয়ে আমার কাজ কি? অর্ধ পরিসীমাকে আমি এস দ্বারা প্রকাশ করব। এই দেখো তোমার পরিসীমা মানে কি? সবগুলা বাহুর যোগফল, আর অর্ধ যেহেতু বলছে তার মানে কি অবশ্যই 2 দিয়ে ভাগ করা লাগবে। তাহলে আমি এস এর মান পাবো। এস দিয়ে কাজ কি? এস দিয়ে আমি দেখো ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে বলতো আমার? প্রথমে একটা বড় রুট দিব, বড় রুট দিয়ে প্রথমে লিখবো এই অর্ধ পরিসীমাটা এস ইন্টু এস মাইনাস এ। এ মানে কি? যে কোনো একটা বাহু, এখান থেকে তুমি যে কোনো একটা বাহু, কিন্তু সবগুলো এখানে গুণাকারে আছে, দেখো তুমি দেখতে পাচ্ছ সবগুলো গুণাকারে আছে। তো তুমি এ যে এস মাইনাস এটা আগে দাও বা এস মাইনাস বিটা তুমি একদম শেষে দাও, তোমার ইচ্ছা। গুণ আগে পরে যেভাবে দাও না কেন মান কিন্তু একই আসবে। কিন্তু প্রথমে হবে কি? এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি, তার মানে অর্ধ পরিসীমা এস থেকে বিয়োগ করতে হবে কি? ওই যে বি বাহুটাকে, ঠিক আছে, বি বাহুটা, যে কোনো একটা বাহু বি, সেই বি বাহুটাকে, তারপরে ইন্টু এস মাইনাস সি, তার মানে তোমার অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা বিয়োগ যে কোনো একটা বাহু, আবার অর্ধ পরিসীমা বিয়োগ যে কোনো একটা বাহু, আবার অর্ধ পরিসীমা বিয়োগ যে বাহুটা লাস্টে থাকবে সেই বাহুটা। একদম ইচ্ছা মতন দিলেই কিন্তু হবে, জাস্ট যেন সূত্রটা ঠিক থাকে, তাহলে আমার কাজ শেষ। ঠিক আছে, তাহলে আশা করি আমরা এই যে এই পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। এখন কখনো যদি আমাদের ধরো বাহু দেওয়া নাই, শীর্ষবিন্দু দেওয়া দিছে, শীর্ষবিন্দু, ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্কের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়, তাহলে এই ব্যাপারটা কিন্তু একটু মজার। এই ব্যাপার দিয়েই আমাদের আসলে অঙ্কগুলো করতে হয়, এটা একটু ঝামেলার। হ্যাঁ, এটা দিয়ে আমরা যদি শিখতে পারি তাহলে সেক্ষেত্রে এটাই আমাদের পরবর্তী অঙ্কের জন্য কিন্তু লাগবে। তো প্রথমে দেখো, আমি যখন এই যে শীর্ষবিন্দুগুলো দিয়ে, শীর্ষবিন্দু মানে যে এই যে শীর্ষে, এক একটা শীর্ষে যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলো দিয়ে যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার যে ব্যাপারটা দাঁড়াবে যে এ বি সি এর ক্ষেত্রফল হবে তোমার হাফ ইন্টু হাফ দিব, প্রথমে হাফ দিব, হাফ দেওয়ার পর একটা নির্ণায়ক সাইন দিবে, যে লম্বা একটা দাগ, নির্ণায়ক, এটাকে বলে কিন্তু মডুলাস না, নির্ণায়ক। ঠিক আছে, নির্ণায়ক ভাই কিভাবে করে? নির্ণায়ক আবার কি? অনেক কোশ্চেন, সবগুলোর উত্তর দিব, কিন্তু প্রথমে এই যে দাগটা দিব, দেওয়ার পরে উপরে লিখবো সব ভুজের মানগুলা, আর নিচে লিখবো সব কোটিয়ের মানগুলা, প্রত্যেকটা বিন্দুর ভুজ এবং কোটিয়ের মানগুলা লিখবো। উপরে লিখবো ভুজের মান x1, কোটিয়ের মান কত? y1, কোটিয়ের মান নিচে, তারপরে একটু ফাঁকা রেখে উপরে লিখবো কি বলতো? এই যে প্রথমে ভুজের মান, নিচে লিখবো কি বলতো? এটার কোটিয়ের মান, তারপরে ভুজের মান, নিচে কি? কোটিয়ের মান। এখন একটা ব্যাপার লক্ষ্য করে দেখো, তুমি এ বিন্দু থেকে প্রথমে বি বিন্দুতে গেলা, এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলা, তারপরে আবার বি থেকে তুমি সি বিন্দুতে গেলা, বি থেকে তুমি সি বিন্দুতে, আচ্ছা এটা তো y3 কি লিখলাম, হ্যাঁ সি বিন্দুতে গেলা। ঠিক আছে, এখন যে ব্যাপারটা লক্ষ্য করো, এখন তুমি যদি সি থেকে আবার এতে ফিরে যাও, সি থেকে এতে যদি ফিরে না যাও, তুমি কি ত্রিভুজটা পাচ্ছিলা? ধরো তুমি এ থেকে বিতে, বি থেকে সি থেকে থেমে থাকলে হবে?
তার মানে তোমাকে যদি ত্রিভুজ পুরোটা পাইতে হয় তাহলে অবশ্যই সি থেকে কি আবার এতে ফিরে যেতে হবে, সি থেকে এতে ফিরে যেতে হবে, তাহলেই এই দেখো তোমার হচ্ছে ত্রিভুজ কমপ্লিট হচ্ছে। তাহলে অবশ্যই যেই বিন্দু থেকে তুমি যাত্রা শুরু করছো তোমাকে সেই বিন্দুটা আবার লিখতে হবে, পুনরায় আবার লিখতে হবে, ঠিক আছে। এই যে দেখো এবার এই যে নির্ণয়টা ক্লোজ, তার মানে এখানে একটা দাগ দিয়ে ক্লোজ করে দিব আর কি, দেখো পাশে দাগ দিয়ে ক্লোজ করে দিব। তাহলে আমার হচ্ছে ব্যাপারটা যদি এখানে দেখি তাহলে যে ধরো এই যে এরকম, এই যে দেখো x1 y1 x2 y2 x3 y3 x1 y1 আবার। এখন যখন আমি নির্ণায়ক সাইনটা তুলে দিব তার মানে অবশ্যই নির্ণয় করেই তুলবো, নাহলে তো তুলবো না, ঠিক আছে। তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে প্রথমে আমাদের যেই নির্ণায়কের যে কাজটা সেটা হচ্ছে কি বলতো, যখন আমি নির্ণায়ক সাইনটা তুলে দিব তখন এই যে দেখো এটার হচ্ছে এই ভুজটা প্রথমে, এই যে দেখো প্রথমে আমাদের যেইটা দেওয়া আছে এটার ভুজটা, ঠিক আছে। ভুজ থেকে আমি হচ্ছে এভাবে আড়াআড়ি, ভুজ থেকে এভাবে আড়াআড়ি প্রত্যেকটা কি কোটির উপরে আক্রমণ করব, কোটির উপরে। নিচে তো সরাসরি যাইতে পারি না আমি, মানে নিচে নিচে সরাসরি যাওয়া যায় না, নাহলে এই যে এই y1 রেও ছাড়তাম না, এরও তোমার হচ্ছে কর্তন করতাম। কিন্তু যেহেতু তোমার হচ্ছে এইখানে তোমার এইভাবে আমি জাস্ট আড়াআড়ি যাওয়ারই আমার অপশন আছে, এইভাবে আড়াআড়ি, ঠিক আছে। আড়াআড়ি এক একটা করে এই যে দেখো তোমার হচ্ছে তীর দিয়ে এই একটা প্রথমে হচ্ছে y2টাকে আক্রমণ করবো, তার মানে প্রথমে এইভাবে আড়াআড়ি আমাকে গুণ করতে হবে, এইভাবে তোমার হচ্ছে ভুজ দিয়ে এইভাবে তোমার হচ্ছে কোটিগুলাকে। তাহলে প্রথমে এই ভুজ দিয়ে এই কোটিকে, তারপরে এই ভুজ দিয়ে এই কোটিকে, যেভাবে এইভাবে আমি যেভাবে তীর চিহ্ন দিয়ে দিয়েছি সেইভাবে আমাকে আড়াআড়ি গুণ করতে হবে। তারপরে x3 দিয়ে y1কে, ঠিক আছে, এইভাবে আমি গুণ করবো। দেখো প্রথমে হচ্ছে আমি কিন্তু গুণগুলো এইভাবে আমাদের করা হয়েছে। এরপর আমরা সূত্রের জন্য একটা মাইনাস দিব, মাইনাস দিব একটু থামবো। তুমি এবার y1 বলবে যে ও আচ্ছা ঠিক আছে এবার দাঁড়াও, এইবার এই দেখো এই y1টা তো বেঁচে গেছে, ঠিক আছে। দেখো তোমার হচ্ছে y2, তোমার y3 y1 শেষ, মানে এই y1 এর মানে ডাবল পার্ট, ঠিক আছে। এই y1 শেষ, এবং এই y1 তোমার হচ্ছে বদলা নিবে, ঠিক আছে। এই y1 কিভাবে বদলা নিবে, তোমার হচ্ছে এই দেখো এই y1 থেকে এই দেখো সাই করে তোমার হচ্ছে কি তীর মারছে কারে, যে x2 কে। এখন ভুজগুলাকে, ঠিক আছে, ভুজগুলাকে এই ভুজগুলাকে এবার তীর মারতেছে, ঠিক আছে, ভুজগুলাকে এভাবে তীর মারতেছে, এই যে এইভাবে তীর, ঠিক আছে। চরম লেভেলের এইখানে একটা তোমার যুদ্ধ চলবে। প্রথমে হচ্ছে উপর থেকে তোমার হচ্ছে এইভাবে নিচে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে, তারপর হচ্ছে কি বলতো নিচ থেকে সাই করে উপরে, এই যে দেখো সাই সাই করে উপরে উপরে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমার হচ্ছে গুণ হইতে থাকবে, ঠিক আছে। এইভাবে যখন আমি এই গুণটা দেখো এইভাবে কিন্তু তোমার হচ্ছে গুণটা হয়েছে y1 থেকে x2, দেখো y1 x2 তারপরে y2 x3 এইভাবে গুণ হয়েছে। এখন যদি আমাদের যখন গুণটা কমপ্লিট হয়ে যাবে তারপর সুন্দর মতন আমাদের যোগগুলো করে ফেলবো, ঠিক আছে। আর এখানে তোমার হচ্ছে ভাইয়া যে প্লাসই হবে, হ্যাঁ প্লাস। আর কখনো যদি এমন আসে যে তোমার এখানে y1 এর মানটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। সিম্পল, একদম সিম্পল। তারপরে এরপর হচ্ছে দেখো এগুলো আমি প্রথমে যোগ করে নিব, যোগ করে দুইটাকে বিয়োগ করব, বিয়োগ করার পরে অর্ধেক করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব, ঠিক আছে। খুব সহজ আর মজার কিন্তু, ওকে। ঠিক একই রকমভাবে এখানে যখন আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলবে সেম, একটা বিন্দু এক্সট্রা হবে, একটা বিন্দু জাস্ট এক্সট্রা হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখো x1 y1 x2 y2 x3 y3 x4 y4 এই বাড়বে, তাছাড়া যুদ্ধ এইভাবেই চলবে। প্রথমে তোমার হচ্ছে নিচের আলারা তোমার হচ্ছে যে এইভাবে, এই দেখো এইভাবে এইভাবে তোমার হচ্ছে গুণ তোমার আক্রমণ করছে না, এই দেখো এইভাবে 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 এইভাবে, ঠিক আছে। এইভাবে আক্রমণ করে গুণ করবে। তারপর কি বলতো এই যে তোমার হচ্ছে উপর থেকে, সরি নিচ থেকে তোমার হচ্ছে উপরে, নিচ থেকে উপরে তোমার হচ্ছে এইভাবে আক্রমণ করবে, ঠিক আছে। এই যে দেখো, এই যে দেখো, ওকে। ব্যাপারটা আশা করি ক্লিয়ার। চতুর্ভুজ কিন্তু সেম। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবো, এগুলো কিন্তু অবশ্যই ঘড়ি কাটা, বিন্দুগুলো কিন্তু অবশ্যই ঘড়ি কাটা বিপরীত দিকে নিতে হবে। ভাই বিপরীত দিকে আবার কি, ঘড়ি কাটা ঘুরে কেমনে, এই যে দেখো ঘড়ির কাটা, এই দেখো এটা যদি তোমার হচ্ছে ঘড়ি হয় তাহলে ঘড়ির কাটাগুলো ঘুরে কি এই যে এইদিকে, এই যে এই দিকে ঘুরে, ঠিক আছে। আর বিপরীত দিক কি, তাহলে অবশ্যই তোমার হচ্ছে যে বাম দিকে, বাম দিকে ঘোরাটাকেই তোমার হচ্ছে বলা হবে ঘড়ি কাটা বিপরীত দিকে। তাহলে সেক্ষেত্রে দেখো একটা বিন্দু যদি তোমার এখান থেকে যাত্রা শুরু করে প্রথমে ধরো বিতে গেল, তারপরে সিতে, তারপরে ডিতে, এতটুকু থাকলে তো হবে না, অবশ্যই তোমাকে এই যে দেখো এতে ফিরে আসতে হবে। আর এটা অবশ্যই ঘড়ি কাটা বিপরীত দিকে হতে হবে, এটা নির্দিষ্ট নিয়ম মাফিক হওয়া লাগবে। কারণ এখন বললাম যে ভাইয়া ত্রিভুজের ক্ষেত্রে তো এতটুকু লাগলো না, কারণ ত্রিভুজের ক্ষেত্রে ব্যাপারটা কি হয় দেখো এই তিনটা বিন্দু, তো তুমি যেদিক থেকে যাত্রা শুরু করো না কেন তুমি ত্রিভুজই পাবে,
যেদিকে তুমি যাত্রা শুরু করো তুমি ত্রিভুজই পাচ্ছ, কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে আবার একটু ভিন্ন হয়ে যায় ব্যাপারটা। দেখো ধরো তুমি এই বিন্দু থেকে যাত্রা শুরু করে তুমি ধরো এইখানে চলে আসলা, হ্যাঁ এখানে আসছো, তারপর আবার এই বিন্দু থেকে আবার এইখানে, হ্যাঁ আবার এখানে ফিরে আসছো, এ হইলো কিছু বলো তো? এটা কি চতুর্ভুজ হইলো? হলো না কোনোভাবেই। তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে একটা নিয়ম মাফিক যেতে হবে। সেই নিয়ম মাফিকটা হচ্ছে কি, আমি ঘড়ি কাঁটা বিপরীত দিকে যাব, দ্যাটস ইট। যে বিন্দুগুলোকে ঘড়ি কাঁটা বিপরীত দিকে নিয়ে পাই। ওকে, চতুর্ভুজের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা আমাকে মাথায় রাখতে হবে, যে বিন্দুগুলো সবসময় ঘড়ির কাঁটা বিপরীত দিকে আমরা হচ্ছে লিখবো। তারপরে এইভাবে তোমার হচ্ছে তীরাতীরি আক্রমণ চলবে। প্রথমে হচ্ছে নিচ থেকে উপরে, তারপর কি বলতো উপর থেকে নিচে, তারপর কি নিচ থেকে উপরে, দ্যাটস ইট। এইভাবে তোমার হচ্ছে তোমার একটা যুদ্ধ ঘোষণা করে দিলেই ব্যাস, দ্যাটস ইট। এই মানগুলো যোগ করে এটাও তোমার হচ্ছে হাফ। শুধুমাত্র ত্রিভুজের ক্ষেত্রে যে ব্যাপারটা হাফ, ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। শুধুমাত্র ত্রিভুজের ক্ষেত্রে হাফ না, চতুর্ভুজ বলো, পঞ্চভুজ বলো, তোমাকে কিন্তু পঞ্চভুজও বলতে পারে, ষষ্ঠভুজও বলতে পারে, মানে 6টা ভুজ একই হবে, বিন্দু একটা এক্সট্রা হবে আর কি, একটা একটা করে বিন্দু বাড়বে। বাট এখানে কিন্তু হাফটা কিন্তু সবসময় থাকবে, এখানে হাফটা কিন্তু সবসময় থাকতে হবে, ঠিক আছে? থাকবে না ব্যাপারটা কিন্তু মোটেও কখনোই এমন হবে না, ঠিক আছে? শুধু ত্রিভুজের ক্ষেত্রে যে হাফ, এটা কিন্তু কখনোই হবে না। আরেকটা কথা সেটা হচ্ছে যে কখনো এমন হতে পারে যে তোমার এই যে ক্ষেত্রফলের মানটা দেখাচ্ছে এখানে ঋণাত্মক চলে আসছে, ঘাবড়ানোর কিছু নাই। আমরা জানি ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না, আর এখানে ঋণাত্মক মান আসতেই পারে। যদি আসে তাহলে সেটাকে সুন্দর মতন কী করবো, একটা মডুলাস দিয়ে দিব, নির্ণায়ক দিব না, মডুলাস দিব, মডুলাস বা পরম মান যেটাকে বলে। দেখো এখানে পরম মান চিহ্নটা দিয়ে দিব। এখানে হচ্ছে আমাদের বলা হয়েছে এই যে তোমার ঋণাত্মক মান এড়াতে অবশ্যই পরম মান চিহ্নের ব্যবহার করতে হবে, ঠিক আছে? মানে পরম মান চিহ্নটা আমরা ব্যবহার করব। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।